আমরা সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিকের কথা বলছিলাম। টপিকটা হচ্ছে আমরা অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি নিয়ে আজকে আসলে কথা বলবো। সেটা হলো আমরা জানি ব্রেটন উডস কনফারেন্স। ব্রেটন উডস কনফারেন্সটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন একটা কনফারেন্স যেখানে অর্থনৈতিক পুনর্গঠন এবং অর্থনৈতিক যে ভঙ্গুরতা সারা বিশ্বের, স্পেশালি মূলত এটা আমেরিকা এবং যুক্তরাষ্ট্র কেন্দ্রিকই করা হয়। তবে সারা বিশ্বের অর্থনৈতিক ভঙ্গুরতাটাকে কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি সেটাকে চিন্তা করে, সেটার কথা মাথায় রেখে সেটার পুনর্গঠনের জন্য একটা কনফারেন্স করা হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার নামে একটা অঙ্গরাজ্যে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। সেই নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে যে কনফারেন্সটা হয় সেটাকে আমরা বলি ব্রেটন উডস কনফারেন্স। অর্থাৎ যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে ব্রেটন উডস কনফারেন্সটা কি বিষয়ক, তাহলে আমরা বলবো অর্থনৈতিক পুনর্গঠন। কখন এটা করা হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। যদি এক্স্যাক্টলি সাল আসে তাহলে আমরা কোন সালটা এখানে আনসার করব 1944। অর্থাৎ 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য, অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করার জন্য যে কনফারেন্সটা হয় সেটাকে আমরা বলি ব্রেটন উডস কনফারেন্স। মজার ব্যাপার হলো এই ব্রেটন উড কনফারেন্সের রেজাল্ট থেকে মূলত আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসে। কি রেজাল্ট হয়েছিল এটার? এই কনফারেন্সের মাধ্যমে দুইটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে নিচের কোনটি ব্রেটন উডস প্রতিষ্ঠান। ওকে, তার মানে যদি আমি দুইটা প্রতিষ্ঠানের নাম জেনে রাখি তাহলে প্রশ্নটা যেভাবে আসুক আমি আনসার করতে পারবো। এখন কথা হলো এই ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে কোন কোন দুইটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। দেখেন, তার মানে এখানে একটু সামারাইজ করে দিই। ব্রেটন উডস কনফারেন্স হয়েছিল 1944 সালে। কখন হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। কি উদ্দেশ্যে হয়েছিল? অর্থনৈতিক পুনর্গঠনের কারণে। কেন অর্থনৈতিক পুনর্গঠন দরকার হলো? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্বের অর্থনীতিটা অনেকটাই ভেঙে পড়ে, যার ফলে এই সম্মেলনটা হয়েছিল। কোথায় এটা হয়েছিল? যুক্তরাষ্ট্রে হয়েছিল। যুক্তরাষ্ট্রের কোথায় হয়েছিল? নিউ হ্যাম্পশায়ারে হয়েছিল। নিউ হ্যাম্পশায়ারের কোথায় হয়েছিল? ব্রেটন উডস নামক স্থানে। ক্লিয়ার ব্যাপারটা? আপনারা চাইলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আরেকটা ব্যাপার, যারা আমাকে দেখছেন এবং শুনছেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে। আচ্ছা, আমরা পুরোটা পড়ার পরে আরো কিছু কোশ্চেন দিব, সেই কোশ্চেনের আনসারগুলো আপনারা কমেন্টে আনসার করতে পারবেন। অর্থাৎ একই সাথে আমরা ক্লাসটা করার পরবর্তী সময়ে এটা টেস্টও হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে কোন দুইটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এটার মাধ্যমে মূলত দুইটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। একটা হচ্ছে বিশ্ব ব্যাংক এবং আরেকটা হচ্ছে IMF। অর্থাৎ একটা হচ্ছে বিশ্ব ব্যাংক গ্রুপ যেটা আমরা বলি, আরেকটা হচ্ছে IMF। বিশ্ব ব্যাংক গ্রুপে বলতে আমরা কি বুঝি? বিশ্ব ব্যাংক গ্রুপ বলতে মূলত বিশ্ব ব্যাংকের শুধুমাত্র IBRD কে বোঝায় না। আমরা জানি যে বেশ কয়েকটা সংগঠন রয়েছে, এক কথায় ওদের 5টা সংগঠনকে একত্রে আমরা বিশ্ব ব্যাংক গ্রুপ বলি। যেমন IBRD, IDA, IFC, MIGA, ICSID, এই যে 5টা ছোট 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 প্রতিষ্ঠান এক কথায় কম্বাইনলি বলা হয় বিশ্ব ব্যাংক গ্রুপ। আরেকটা হচ্ছে IMF। এটা সম্পর্কে বিস্তারিত আমরা একটা একটা করে শেষ করবো ইনশাল্লাহ। বিশ্ব ব্যাংক আমরা শুরুতে এখন যদি পরীক্ষা প্রশ্ন আসে, একটা ব্যাপার, মজার ব্যাপার খেয়াল করে দেখেন। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি ব্রেটন উডস প্রতিষ্ঠান, সেখানে থাকতে পারে WTO, ILO, তারপরে UIPO, তারপরে IMF। এই 4টা যদি থাকে তাহলে অবশ্যই আমরা IMF আনসার করব। কেন IMF আনসার করব? কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি ব্রেটন উডস এর মাধ্যমে দুইটা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার কারণে এই দুইটা প্রতিষ্ঠানকে বলা হয় ব্রেটন উডস প্রতিষ্ঠান, অর্থাৎ IMF এবং বিশ্ব ব্যাংক। এখন আমরা বিশ্ব ব্যাংক সম্পর্কে বলব। যেহেতু এটা ব্রেটন উডস এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাহলে যদি পরীক্ষায় কখনো আসে যে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে, তাহলে আমরা আনসার কি করব? তাহলে আমরা আনসার করব 1944 সালে। তার মানে ব্রেটন উডস মাধ্যমে যেহেতু বিশ্ব ব্যাংক গড়ে ওঠে, ব্রেটন উডস কনফারেন্স যেহেতু 44 সালে হয়েছে, যার কারণে বিশ্ব ব্যাংকও প্রতিষ্ঠা লাভ করেছে 1944 সালে। আচ্ছা, বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায়, সদর দপ্তর কোথায়
একটা কথা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের সবগুলোর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। তার মানে বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার যদি আসে তাহলে অবশ্যই আমরা বলবো ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি। আচ্ছা, গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন এখানে, খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য যারা ভর্তি পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও। সেটা হলো, একটা গুরুত্বপূর্ণ হলো বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য রাষ্ট্র কতটি, অর্থাৎ বিশ্বব্যাংকের সদস্য দেশ কতটি। দ্য আনসার উইল বি 189, অর্থাৎ বিশ্বব্যাংকের বর্তমান সদস্য দেশ 189টি। বিশ্বব্যাংকের বর্তমান সদস্য দেশ তাহলে কতটি বলবো আমরা? 189টি। যদি পরীক্ষায় আসে সর্বশেষ রাষ্ট্র কোনটি, তাহলে আমাদের আনসার হবে নাউরু। ওকে, তাহলে আমাদের আনসার হবে নাউরু। অর্থাৎ 189তম দেশ বিশ্বব্যাংকের সদস্য নাউরু। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসতে পারে সেটা হলো বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে, অর্থাৎ প্রধানকে। আপনারা জানেন যে সর্বশেষ যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি 2019-এ রিজাইন করার তিনি ঘোষণা দিয়েছিলেন। এরপরে এক্সিকিউটিভ হিসেবে একজন দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে অন্য একজনও দায়িত্ব পালন করছেন, যার নাম হচ্ছে ডেভিড ম্যালপাস। পরীক্ষায় কিন্তু এটা আসার মতো এবং খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড ম্যালপাস। ওকে, আমরা কিন্তু এখন খুব সহজভাবে সামারাইজ করতে পারি। দেখেন একটু খেয়াল করে যে ব্রেটন উডসের মাধ্যমে বিশ্বব্যাংক গড়ে উঠলো। 1944 সালে এটা গড়ে ওঠে। আচ্ছা, তার মানে 1944 সালে এটা গঠিত হয় এবং হেডকোয়ার্টার্স হচ্ছে ওয়াশিংটন ডিসি। সর্বশেষ এটার সদস্য যদি আমরা বলি তাহলে নাউরু কততম সদস্য দেশ? 189, অর্থাৎ 189। যদি পরীক্ষায় আসে যে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে, তাহলে আমরা বলবো ডেভিড ম্যালপাস। তাহলে আমরা কি বলবো? ডেভিড ম্যালপাস। এটা হচ্ছে আমাদের বিশ্বব্যাংক সম্পর্কে একটা ধারণা। আমরা জানি যে বিশ্বব্যাংকের এর সাথে 5টা ছোট ছোট ইনস্টিটিউশন মিলে হচ্ছে বিশ্বব্যাংক বলে, এক কথায়, বা বিশ্বব্যাংক গ্রুপ বলা হয়। সেটা হচ্ছে এই 5টা যদি আমরা একটু দেখি তাহলে একটা হচ্ছে, যদি এটাকে আমরা বিশ্বব্যাংক বলি তাহলে চলে আসবে কি আইডিএ, সরি, শুরুতে আমরা আইডিএ দিব না, শুরুতে দিব আইবিআরডি। আচ্ছা, সিকোয়েন্সটা একটু মেইনটেইন করি। দেখেন এখানে বলা আছে ইন্টারন্যাশনাল ব্যাংক, এটা পূর্ণরূপটা পরীক্ষায় আসতে পারে। সেটা হলো ইন্টারন্যাশনাল ব্যাংক। কি বিষয়ক ব্যাংক? রিকনস্ট্রাকশন, অর্থাৎ পুনর্গঠন এন্ড ডেভেলপমেন্ট। দ্যাট মিন্স আইবিআরডি মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি। ওকে, এরপরে এর অঙ্গটা হচ্ছে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এখন কথা হলো এইটা মূলত হলো বিশ্বব্যাংকের মাদার প্রতিষ্ঠান। আইবিআরডি মূলত হলো বিশ্বব্যাংকের মাদার প্রতিষ্ঠান। এখন আইবিআরডি কি করে? রিকনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্টের কাজে এরা ব্যাংকিং করে। তার মানে হচ্ছে অর্থায়ন করে। কোন কাজে অর্থায়ন করে? রিকনস্ট্রাকশন, পুনর্গঠন কাজে। আপনি যদি একটা রাষ্ট্র থেকে ঋণ নিয়ে সেই ঋণটা পরিশোধ করতে না পারেন, তখন যদি বিশ্বব্যাংকে বলেন যে আমার কিছু ঋণ লাগবে, বিশ্বব্যাংক আপনাকে জিজ্ঞাসা করবে, বা মানে সহজ ভাষায় বলছি আমি ব্যাপারটা অবশ্যই এত সহজ না, আমি সহজভাবে বলছি। বিশ্বব্যাংক অবশ্যই এটা জানতে চাইবে যে আপনি এই ঋণটা নিয়ে কি করবেন। আপনি যদি বলেন যে এটা আমি অমুক দেশের কাছে ঋণ নিয়েছি, তো সেটা আমি পরিশোধ করতে চাই, তাহলে কিন্তু পুনর্গঠনের কাজে, তাহলে আইডিএর কাজটা কি? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এইটার কাজ কি? মজার ব্যাপার হলো আইডিএর কাজও হচ্ছে ঋণ দেওয়া, তবে সেক্ষেত্রে একটু পার্থক্য হচ্ছে, আইবিআরডি যেখানে ঋণ দেয়, আইডিএও ঋণ দেয়। পার্থক্যটা হচ্ছে আইডিএ খুব সহজ শর্তে ঋণ দেয়। যেমন ব্যাপারটা এমন যে আপনি যদি খুব দরিদ্র দেশ হন তাহলে আপনার সুদের হারটা অনেক কমে যাবে। আপনি যদি আপনার অর্থনৈতিক ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে সুদের হারটা নির্ধারণ হয়। অর্থাৎ আপনি যদি একটা
অনুন্নত দেশ হন অথবা একটা উন্নয়নশীল দেশ হন, স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আপনার সুদের হারটা অনেক কম হবে। শুধু তাই নয়, এবং সেটা আপনি দীর্ঘমেয়াদে পরিশোধ করতে পারবেন। সেটা হতে পারে 10 বছর, হতে পারে 15 বছর বা 20 বছর। তার মানে এটা আপনাকে খুব সহজভাবে ঋণ দিবে। দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি সহজ ঋণের সোর্স, তাই না? এটাকে এই কারণে ইংলিশে একটা যে কথাটা বলা হয় সেটা হলো সফট লোন উইন্ডো। সফট লোন উইন্ডো তার মানে হলো, সফট লোন উইন্ডো বলতে বোঝায় আপনি যেখান থেকে খুব সহজে ঋণ পান, তার মানে এটা আপনার জন্য বন্ধু সুলভ। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আইএফসি। আইএফসির কাজটা কি? আইএফসি হচ্ছে দেখেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। তার মানে এটা ফাইন্যান্সের কাজে আপনাকে উৎসাহিত করবে। যেমন মূলত এটার একটা মেজর যে উদ্দেশ্য যদি আমরা বলি, তাহলে এটা হলো প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টের উৎসাহিত করে। ইনভেস্টমেন্টে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টে এটা উৎসাহিত করে। দ্যাট মিনস আমি একটা সহজভাবে একটু উদাহরণ দিই ভালোভাবে। যেমন বাংলাদেশের কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আবার আরো সহজ করি, বাংলাদেশে কিছু আমাদের দেশীয় কোম্পানি আছে, যেমন বসুন্ধরা গ্রুপ আছে, যমুনা গ্রুপ আছে, মেঘনা গ্রুপ আছে, বেক্সিমকো আছে। তো এখন এদেরকে আইএফসি উৎসাহিত করতে পারে। যেমন বসুন্ধরা গ্রুপকে বলা হলো যে আপনি উগান্ডাতে ইনভেস্টমেন্ট করেন। তো স্বাভাবিকভাবেই যদি বসুন্ধরাকে উগান্ডাতে ইনভেস্টমেন্ট করতে বলে, তাহলে আমাদের মাথায় কিন্তু একটা জিনিস ক্যাচ করবে, আমাদের মাথায় না, বসুন্ধরা গ্রুপের মাথায় ক্যাচ করবে যে উগান্ডাতে আসলে তো আফ্রিকান একটা কান্ট্রি, অর্থনৈতিক ক্যাপাবিলিটি কতটুকু আছে, আমি ইনভেস্টমেন্ট করে কি সেটা লাভবান হতে পারবো? স্বাভাবিকভাবে এই চিন্তাটা কিন্তু করবে। তো এই যে একটা চিন্তা, এই যে একটা ভয়, ইনভেস্টরের একটা ভয়, সেই ভয়টা যেন না থাকে, এই কারণে বিশ্বব্যাংকের আরেকটা অঙ্গ সংস্থা আছে যারা এই গ্যারান্টি দিয়ে থাকে। সেটাকে আমরা বলি মিগা। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এই জি দিয়ে আমরা বুঝে যাচ্ছি, এটা হচ্ছে মূলত ইনভেস্টমেন্টকে গ্যারান্টি দেয়। ইনভেস্টের কি করে? গ্যারান্টি দেয়। তার মানে আবার একটু আমরা সামারাইজ করি, ঋণ দেয়, সহজ শর্তে ঋণ দেয়। আইএফসি হচ্ছে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টে উৎসাহিত করে, সেই উৎসাহকে গ্যারান্টি দেয় হচ্ছে মিগা। কিন্তু তারপরও কথা থেকে যায়, কথাটা হচ্ছে গ্যারান্টি দিল, মিগা আমাকে গ্যারান্টি দিচ্ছে যে আপনি ওখানে ইনভেস্টমেন্ট করেন, আপনার কোনো সমস্যা হলে আমরা দেখব। তো আমি ইনভেস্টমেন্ট করার পরে যদি সেটা প্রবলেম হয়, একটা উগান্ডার সাথে আমার একটা সমস্যা তৈরি হলো, তখন আমি এটা কিভাবে সলভ করব? তখন বিশ্বব্যাংকের আরেকটা অঙ্গ সংস্থা আছে, যেই অঙ্গ সংস্থার কাজই হচ্ছে এটাকে সেটেলমেন্ট করা, অর্থাৎ তার সেটেলমেন্টের সেন্টার হিসেবে কাজ করে। কি নিয়ে সেটেলমেন্টের সেন্টার হিসেবে কাজ করবে? ওই যে ইনভেস্টমেন্ট রিলেটেড যে গুলো আছে, ঝামেলাগুলো আছে, ডিসপিউটগুলো আছে, সেটা নিয়ে সেটেলমেন্ট করে। তার মানে এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ICSID। দেখেন ইন্টারন্যাশনাল সেন্টার, কিসের সেন্টার? ফর ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট। কিসের সেটেলমেন্ট? ইনভেস্টমেন্ট ডিসপিউট। তার মানে বিশ্বব্যাংক মূলত 5টা অঙ্গ প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গঠিত। একটা হচ্ছে আইবিআরডি, একটা আইডিএ, আইএফসি, মিগা এবং আইসিএসআইডি। কোনটা কি কাজ করে এটা এই জন্য বলে দিলাম, পরীক্ষায় একবার আইএফসির কাজ নিয়ে আসছে, যে আইএফসির প্রধান কাজ কি, এটা আসছে। ওকে, আচ্ছা, আইডিএর এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংস্থাকে সফট লোন উইন্ডো বলা হয়? আইডিএ। এই হচ্ছে আমাদের বিশ্বব্যাংক রিলেটেড যে ইনফরমেশন গুলো, সেটা একটু পরে আমরা এখানে কোশ্চেন দিব, আপনারা চাইলে কমেন্ট সেকশনে আনসার গুলো করবেন। ওকে, এরপরে আমরা চলে যাই ব্রেটন উডস এর কনফারেন্সের মাধ্যমে আরো একটা প্রতিষ্ঠান যে গঠন লাভ করেছে, সেটা হলো আইএমএফ। এখন আইএমএফ এর পূর্ণরূপটা কি? আইএমএফ দ্বারা আসলে কি বোঝায়? অনেকেই বলবে আইএমএফ এর পূর্ণরূপটা কি হতে পারে। আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন, এটা কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আইএমএফ দ্বারা আসলে আমরা কি বোঝাচ্ছি। আইএমএফ আপনাদের জন্য সুযোগ দেওয়া হলো, আমরা কি বোঝাচ্ছি? আইএমএফ কারোর মাথায় আসে? আইএমএফ
আচ্ছা, অনেকে এটা মনিটরিং বলতে পারেন, যে ভুলটা করবেন অনেকে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড। আসলে এটা মনিটরিং ফান্ড না, এটা হলো মানিটারি অর্থাৎ মুদ্রা। এটা এই এম দিয়ে বোঝাই মানিটারি, যার অর্থ হচ্ছে মুদ্রা। মানিটারি ফান্ড, মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ মুদ্রার ফান্ড, তাই না? মুদ্রার ফান্ড। এখন কথা হলো ব্রেটন উডস এর মাধ্যমে বিশ্বব্যাংক গঠন করা হলো যেন ঋণ দেওয়া হয়, সহজ শর্তে ঋণ দেওয়া হয়, বেসরকারি খাতকে উৎসাহিত করা হয়, গ্যারান্টি দেওয়া হয়, তারপরে আইসিএসআইডি এর মাধ্যমে সেটা সেটেলমেন্ট করা হয়। পূর্ণাঙ্গ একটা প্যাকেজ নিয়ে হচ্ছে বিশ্বব্যাংক। তাহলে আইএমএফ এর কাজটা কি? একটা চমৎকার একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো ধরুন যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে 100 কোটি টাকা ঋণ নিল। আজকে 100 কোটি টাকা ইন্ডিয়ার কাছ থেকে ঋণ নেওয়া হলো। এখন ইন্ডিয়ার, আমরা জানি যে বাংলাদেশি টাকার সাথে ইন্ডিয়ান রুপির একটা পার্থক্য আছে। সেটা হলো ইন্ডিয়ান 1 রুপি সমান বাংলাদেশি প্লাস মাইনাস 1.35, আমি ধরে নিচ্ছি 1.5 ধরে নিচ্ছি, যদিও এটার কম অনেক। আচ্ছা, এখন দেখেন তার মানে হচ্ছে যদি বাংলাদেশ আমরা 100 কোটি টাকা ইন্ডিয়ার কাছ থেকে ঋণ নেই, তার মানে আমার মাথায় 100 কোটি রুপি নিচ্ছি, 100 কোটি রুপি যদি আমি ঋণ নিই তাহলে টাকা হিসেবে আমার মাথায় সবসময় থাকবে 150 কোটি টাকা আমি ঋণী, ঠিক কিনা? যদি আমি 100 কোটি টাকা ইন্ডিয়ার কাছ থেকে ঋণ নেই তাহলে আমার মাথায় থাকছে মোটামুটি 150 কোটি টাকা আমি ঋণী ইন্ডিয়ার কাছে, তার মানে আমাকে টাকা হিসেবে পরিশোধ করতে হচ্ছে 150 কোটি টাকা। আচ্ছা, যদি এমন হয় হঠাৎ করে কালকেই ইন্ডিয়ান রুপির মান এত বেড়ে গেল যে 1 রুপি সমান 2 টাকা হয়ে গেল, তার মানে কিন্তু আমি যে আগে ঋণ নিয়েছিলাম 100 কোটি রুপি, সেটা কিন্তু আমার হিসেবে আমি পরিশোধ করব 150 কোটি টাকা, কিন্তু তাদের মান রাতারাতি বেড়ে যাওয়ার কারণে এখন আমাকে পরিশোধ করতে হবে কত? 200 কোটি টাকা। তাহলে বাংলাদেশ হিসেবে আমার কি কোনো এমন অন্যায় আছে বা এমন কিছু করেছি যেটা 1 রাত বা 2 দিনের বা 1 দিনের মধ্যে আমার এইভাবে টাকার মানে ঋণটা অনেক বেড়ে যাচ্ছে? এটা তো অন্যায় হচ্ছে, তাই না? যে আগে আমি 100 কোটি রুপি নিয়েছি, তার মানে হলো আমি 150 কোটি টাকা ঋণী, কিন্তু তাদের মুদ্রার মান বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে এটা দাঁড়ালো, হঠাৎ করে যেন মুদ্রার মান তাদের রাতারাতি বাড়িয়ে দিতে না পারে, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, কোনো রাষ্ট্রই যেন ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যখন একাধিক রাষ্ট্র তাদের মধ্যে অর্থ লেনদেন করে, যেন হঠাৎ করে তা কারোর মুদ্রা বাড়ানো কারোর মুদ্রা কমানোর কারণে কোনো রাষ্ট্র এইভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমি তো জাস্ট 100 কোটি রুপির উদাহরণ দিলাম, কিন্তু আন্তর্জাতিকভাবে তো এটা লেনদেন হচ্ছে কোটি কোটি ডলার, তাই না? মানে হাজার হাজার ডলারের লেনদেন হচ্ছে, সেক্ষেত্রে অনেক বড় প্রভাব পড়বে। তো এই জিনিসটা কন্ট্রোল করার দায়িত্ব মূলত হচ্ছে আইএমএফ এর। দ্যাট মিনস মুদ্রার মানকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আইএমএফ এর প্রধান কাজ হচ্ছে মুদ্রার মান, প্রত্যেকটা দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ করবে। তার মানে আইএমএফ এর কাজ কি? মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। আইএমএফ এর কাজ হচ্ছে মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। এখন কথা হলো মুদ্রার মান ওনারা কিসের ভিত্তিতে নিয়ন্ত্রণ করে? বেসটা কি, ভিত্তিটা কি? ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইভেন এখান থেকে বিসিএস এও বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। সেটা হচ্ছে এই হিসেবটা করার জন্য আমরা একটা সালকে বেছে নিব, 1969 সাল, 1969। ওকে, তো 1969 এর আগ পর্যন্ত এই মুদ্রার মানটা নিয়ন্ত্রণ হতো গোল্ডের মাধ্যমে। অর্থাৎ যেই দেশে স্বর্ণের মজুদ অনেক বেশি, তার মুদ্রার মান সেই স্বর্ণের মজুদের উপরে নির্ভর করবে। ওকে, যেই দেশে স্বর্ণের অর্থাৎ গোল্ডের রিজার্ভ থাকবে বেশি, সেই দেশের মুদ্রার মানটা মূলত ওই গোল্ডের রিজার্ভের উপর নির্ভর করবে। এখন কথা হলো বর্তমানে 1969 সাল থেকে গোল্ডকে বেস হিসেবে ধরা হয় না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিসের উপরে ভিত্তি করে আইএমএফ সারা বিশ্বের মুদ্রার মান নিয়ন্ত্রণ করে? আমরা অনেকেই জানি যে মার্কিন ডলারের দাম, আমরা এখন কি বলতে পারি যে আসলে মুদ্রার মান নিয়ন্ত্রণ হয় কিভাবে? মুদ্রার মানটা নিয়ন্ত্রণ হয় কিভাবে? 1969 আগে গোল্ডের উপর নির্ভর করে হতো। আপনারা একটু বলার চেষ্টা করেন যে এখন তাহলে আইএমএফ কিসের উপরে ভিত্তি করে মুদ্রার মান নিয়ন্ত্রণ করে?
কিসের উপরে ভিত্তি করে আইএমএফ মুদ্রার মানকে নিয়ন্ত্রণ করে? আপনারা কমেন্ট সেকশনে লেখেন এবং আমাদের ভিডিও যে লাইভ হচ্ছে এটা একটু কষ্ট করে শেয়ার করেন, অন্যরাও পার্টিসিপেট করতে পারবে সহজে। ওকে, আপনারা একটু আনসার করার চেষ্টা করেন যে আইএমএফ 69 সালের আগ পর্যন্ত গোল্ডকে তার বেস হিসেবে নিত, কিন্তু বর্তমানে তাহলে কোনটাকে বেস হিসেবে নেয়? বর্তমানে আইএমএফ কিসের উপর ভিত্তি করে মুদ্রার মানকে নিয়ন্ত্রণ করে? কিভাবে তারা এটা সিলেক্ট করবে যে ইউএস ডলারের মান এত হবে বা বাংলাদেশি টাকার মান এমন হবে বা রুপির সাথে টাকার এতটুকু পার্থক্য হবে? এটা নির্ধারণ করবে কিভাবে এটা নির্ধারণ করবে? পারবেন কেউ? আচ্ছা, বলে দিই, 69 সালের পর থেকে মুদ্রার মান নিয়ন্ত্রণ হয়, যেটার মাধ্যমে সেটাকে সংক্ষেপে বলা হয় এসডিআর। ওকে, তার মানে 69 সালের আগ পর্যন্ত গোল্ডকে রিজার্ভ হিসেবে ধরা হতো, গোল্ডকে এটা বেস হিসেবে ধরা হতো। এসডিআর 1969 পরে এসডিআর কে এটার ভিত্তি হিসেবে ধরা হয়। এখন প্রশ্ন হলো, তাহলে এসডিআর জিনিসটা কি? এটা কি টাকা, ডলার, নাকি গোল্ড, নাকি কি এটা ডায়মন্ড কিছু বা এমন কিছু? কিসের উপর ভিত্তি করে সারা বিশ্বের মুদ্রার মানকে নিয়ন্ত্রণ করে আইএমএফ? এটা হচ্ছে এসডিআর, মূলত হচ্ছে এসডিআর কে আরেকটু সংক্ষেপে বলা হয় এসডিআর বাস্কেট। এসডিআর বাস্কেট মূলত এসডিআর বলতে পাঁচটা মুদ্রাকে বোঝায়। এখন কথা হলো, এই 5টা মুদ্রা কি? দ্যাট মিন্স পরীক্ষায় এভাবে আসতে পারে, নিচের কোনটি এসডিআর মুদ্রা, নিচের কোনটি এসডিআর মুদ্রা নয়, অথবা আসতে পারে এসডিআর ভুক্ত মুদ্রার সংখ্যা কতটি, এ ধরনের আসতে পারে। অথবা আসতে পারে এসডিআর অর্থ কি? স্পেশাল ড্রয়িং রাইটস। এসডিআর এটার অর্থ হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। ওকে, এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস। আপনাকে বলতে পারে আইএমএফ কিসের উপর ভিত্তি করে মুদ্রার মানকে নিয়ন্ত্রণ করে? দ্য আনসার উইল বি এসডিআর। আপনাকে বলতে পারে এসডিআর শব্দের অর্থ কি? আপনাকে অবশ্যই এটা আনসার করতে হবে স্পেশাল ড্রয়িং রাইটস। আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এসডিআর ভুক্ত মুদ্রার সংখ্যা কতটি? দ্য আনসার উইল বি 5। আপনাকে এভাবে বলতে পারে এসডিআর এর এই 5টা মুদ্রার নিচের কোনটি এসডিআর ভুক্ত নয়, অথবা নিচের কোনটি এসডিআর ভুক্ত। সেক্ষেত্রে আমাকে অবশ্যই 5টা মুদ্রার নাম জানতে হবে। কেন এসডিআর বাস্কেট বলা হচ্ছে? ব্যাপারটা যদি এমন হয় যে ধরুন এটা একটা ঝুড়ি, এর মধ্যে 5টা মুদ্রা রাখা আছে। কি কি মুদ্রা? সেই মুদ্রা এসডিআর এর 5টা মুদ্রা। সেটা কি? সেটা হলো ইউএস ডলার, তারপর হচ্ছে ইউএস ডলার, ইউরো, তারপরে চাইনিজ মুদ্রা ইউয়ান, জাপানিজ মুদ্রা ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড। দ্যাট মিন্স 1 2 3 4 5। তার মানে এই 5টা মুদ্রাকে কল্পনা করা হয়েছে যে একটা বাস্কেটের মধ্যে রাখা আর কি। তার মানে বাস্কেটের মধ্যে 5টা মুদ্রা আছে। ধরেন কি কি মুদ্রা আছে? ইউএস ডলার আছে, ইউরো আছে, ইউয়ান আছে, ইয়েন আছে এবং ব্রিটিশ পাউন্ড। তার মানে এই 5টা মুদ্রাকে একত্রে আমরা কি বলছি? আমরা বলছি এসডিআর। তার মানে এই মুদ্রার রিজার্ভের উপরে ভিত্তি করে আমরা, এই জন্য দেখবেন বাংলাদেশ ব্যাংক আমরা বলি যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, আমরা বলি না? তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক মুদ্রাই থাকতে পারে, তবে এই 5টা যার যত বেশি থাকবে তার মুদ্রার মানটা ঠিক সেইভাবেই নির্ধারণ করা হবে। ওকে, তার মানে আমরা এসডিআর ভুক্ত মুদ্রা কোনটি? ইউএসডি, ইউরো, ইউয়ান, ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড। ওকে, তাহলে আমরা আবার একটু সামারাইজ করি। ব্রেটন উডস সম্মেলন হয়েছিল কত সালে? 1944 সালে। ব্রেটন উডস এর মাধ্যমে 2টা প্রতিষ্ঠান জন্ম লাভ করে, একটা হচ্ছে বিশ্ব ব্যাংক আর একটা আইএমএফ। কত সালে সেটা? 44 সালে। আচ্ছা, বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান কয়টা? 5টা। বিশ্ব ব্যাংকের অঙ্গ
আচ্ছা, তার মানে হচ্ছে আমরা আইবিআরডি পড়েছি, আইডিএ পড়েছি, আইএফসি পড়েছি, মিগা, আইসিএসআইডি, অর্থাৎ 5টা অঙ্গ প্রতিষ্ঠানকে একত্রে আমরা কি বলছি? 5টা অঙ্গ প্রতিষ্ঠানকে একত্রে আমরা বলছি, 5টা প্রতিষ্ঠানকে আমরা একত্রে বলছি বিশ্বব্যাংক গ্রুপ। এরপরে আমরা চলে গেলাম আইএমএফ এ, আইএমএফ আমরা বললাম এটাও আরেকটা ব্রেটন উডস প্রতিষ্ঠান, যেটা মুদ্রার মান নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? 69 সালের আগ পর্যন্ত গোল্ড, 69 সালের পর থেকে এসডিআর এর উপর ভিত্তি করে এটা নিয়ন্ত্রণ করে। এসডিআর এর মুদ্রা আমরা বলেছি 5টা, এই 5টা মুদ্রা হলো ইউএসডি, ইউরো, ইউয়ান, ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটার হেডকোয়ার্টার্স কোথায়? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আপনারা একটু আনসার করেন, কমেন্ট সেকশনে একটু আনসার করেন। আইএমএফ এর হেডকোয়ার্টার্স কোথায়? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? কাইন্ডলি আপনারা একটু কমেন্ট সেকশনে এটা কমেন্ট করেন। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? কুইক লেখেন, কুইক। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আপনারা দ্রুত কমেন্টে লেখেন, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ইব্রাহিম রাজু লিখেছেন ওয়াশিংটন। আর কেউ লিখবেন? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ইব্রাহিম রাজু লিখেছেন ওয়াশিংটন। সুমায়া নুসরাত তামারা লিখেছেন ওয়াশিংটন ডিসি। আর কেউ? আমি একটা সহজ কথা বলে দিয়েছিলাম শুরুতেই, সেটা হলো আন্তর্জাতিক অর্থ নিয়ে কাজ করে, অর্থাৎ ফাইন্যান্স নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। তার মানে বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, আবার আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ইভেন বিশ্বব্যাংক থেকে যদি ভেঙে ভেঙে আপনাকে প্রশ্ন করে আইডি এর সদর দপ্তর কোথায়, আইবিআরডির সদর দপ্তর কোথায়, অথবা আইএফসির সদর দপ্তর কোথায়, মিগার সদর দপ্তর কোথায়, সবগুলোর সদর দপ্তর হবে, হেডকোয়ার্টার্স হবে ওয়াশিংটন ডিসি। ওকে, আচ্ছা, এটা আমরা করে ফেললাম। তার মানে আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এখন কথা হলো এইটা আইএমএফ এর সদস্য রাষ্ট্র কতটি? আইএমএফ এর সদস্য রাষ্ট্র কতটি? আপনাদেরকে একটা টেকনিক বলে দিই আমি। টেকনিকটা হচ্ছে বিশ্ব ব্যাংকের সদস্য হতে হলে অবশ্যই একটা রাষ্ট্রকে আইএমএফ এর সদস্য হতে হবে। তার মানে আইএমএফ এর সদস্য ছাড়া কেউ কখনো বিশ্ব ব্যাংকের সদস্য হতে পারে না। যদি তাই হয় তাহলে আপনারা একটু মেন্টাল অ্যাবিলিটি খাটিয়ে একটু বলেন তো যে আইএমএফ এর সদস্য রাষ্ট্র কতটি? এর মধ্যে কিন্তু আনসারটা লুকিয়ে আছে। আইএমএফ এর সদস্য রাষ্ট্র কতটি? আইএমএফ এর সদস্য রাষ্ট্র কতটি? আমি বলেছি আইএমএফ এর সদস্য না হলে বিশ্ব ব্যাংকের সদস্য হওয়া যায় না। আইএমএফ এর সদস্য রাষ্ট্র কতটি? আইএমএফ এর সদস্য রাষ্ট্র কতটি? আইএমএফ এর সদস্য রাষ্ট্র কতটি? হ্যাঁ, অনেকেই লিখেছো। ইব্রাহিম রাজু লিখেছো 189টি, চয়ন হালদার লিখছে 189টি। আর কেউ? আফিয়া ইসলাম ঋতু লিখছে 189টি, আদিবা সাইমা লিখছো 189টি, তারপরে মারিলিন রিনি ডালি লিখছো 189টি, ডানপিটে তানবীর, ডানপিটে, হ্যাঁ 189টি। আচ্ছা, টেকনিকটা কিন্তু এর মধ্যেই দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? বিশ্ব ব্যাংকের সদস্য রাষ্ট্র আমি আগেই বলেছি 189টি, এবং এটাও বলে দিচ্ছি যে আইএমএফ এর সদস্য হয়ে তারপরে বিশ্ব ব্যাংকের সদস্য হতে হয়। তার মানে হলো অবশ্যই আইএমএফ এর সদস্য এবং বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা একই, তার মানে 189টি। ইভেন যদি আইএমএফ এর সর্বশেষ রাষ্ট্র আসে, সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি, সেক্ষেত্রেও আমরা আনসার করব নাউরু। কেন? কারণ বিশ্ব ব্যাংকের সদস্য রাষ্ট্র সর্বশেষ নাউরু, আইএমএফ এরও সর্বশেষ সদস্য রাষ্ট্র নাউরু। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হলো সফট লোন উইন্ডো। বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংস্থাকে সফট লোন উইন্ডো বলা হয়? কমেন্ট সেকশনে আনসার করো সবাই। কোন অঙ্গ সংস্থাকে সফট লোন উইন্ডো বলা হয়?
চয়ন হালদার লিখছো আইডিএ, আদিবা সাইমা আইডিএ। আর কেউ? সফট লোন উইন্ডো, প্রিয়াঙ্কা রয় পুনাম লিখছো আইডিএ। আর কি হতে পারে? কারোর মাথায় কি আর কিছু ঘুরপাক খাচ্ছে? আইএফসি, মিগা। সেটা হলো আইএফসি এর পূর্ণরূপ কি? আইএফসি এর পূর্ণরূপ কি? আনসার করো সবাই কমেন্ট সেকশনে। আইএফসি এর পূর্ণরূপ কি? আইএফসি এর পূর্ণরূপ কি? আইএফসি এর পূর্ণরূপ কি? আইএফসি এর পূর্ণরূপ কি? আইএফসি আমরা জানি বিশ্বব্যাংকের বিশ্বব্যাংকের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আইএফসি এর পূর্ণরূপ কি? আইএফসি এর পূর্ণরূপ কি? কেউ ট্রাই করো। আইএফসি এর পূর্ণরূপ কি? একজন লিখেছো ইব্রাহিম রাজু ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, চয়ন হালদার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, তাইবা মিতু লিখছো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, সুমায়া নুসরাত তামারা লিখছো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। আর কেউ? আর কেউ? আচ্ছা আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন করতে ইচ্ছা করছে তোমাদের কাছে, এটা দিয়ে শেষ করে দিব আজকে। চমৎকার একটা প্রশ্ন এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যাংক এর বর্তমান প্রেসিডেন্ট কে? বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? আমি কিন্তু বলেছি বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? বিশ্ব ব্যাংক এর বর্তমান প্রেসিডেন্ট কে? বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? চয়ন হালদার লিখছো ডেভিড মালপাস। আর কেউ আছো? বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? তাইবা মিতু, ডেভিড মালপাস। তার মানে সবাই মোটামুটি একমত, ডেভিড মালপাস। তার মানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড মালপাস। আচ্ছা ঠিক আছে। ব্রেটন উডস সম্মেলন হয়েছিল 1944 সালে, সেটার মাধ্যমে দুইটা প্রতিষ্ঠান লাভ করে। আমার প্রশ্ন হলো বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা লাভ করে কত সালে? বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে কত সালে? বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে আমরা জানি 1944 সালে। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে খুব ভালো করে, কারণ এটা বিভিন্ন বইয়ে 45 আছে কোথাও, 44 আছে কোথাও, ইভেন একবার পরীক্ষায়ও চলে আসছে এটা। সেখানে আনসারটা সঠিক উত্তর হচ্ছে 1944 সাল। ওকে আচ্ছা, যারা পেট্রোনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ভর্তি হয়েছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের রেগুলার ক্লাস আগামী পরশুদিন অর্থাৎ 27 তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা আগামীকাল থেকে শুরু করতে চেয়েছিলাম, যেহেতু আগামীকাল বিজয়া দশমী, যার কারণে আমরা আগামীকাল বাদ দিয়ে আগামীকালের পরিবর্তে আমরা 27 তারিখ ডেট ফিক্সড করেছি। তোমাদের যে গ্রুপগুলো করা হয়েছে সেই গ্রুপে এই পোস্টটা দেওয়া আছে কি কখন কোন টাইমে কি ক্লাস হবে। ওকে, আর যারা এখনো অ্যাডমিশন নেও নাই আজকের মধ্যে তাদেরকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে, যেহেতু কালকে বন্ধ। তার মানে আজকের দিন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ ভর্তি সর্বশেষ দিন। আজকের মধ্যে ভর্তি হতে হবে এবং 27 তারিখ থেকে আমাদের রেগুলার ক্লাস হবে। সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক অভিনন্দন যে পেট্রোনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাথে থাকার জন্য। সো গুড বাই।